হুম, মহারাজকে। আচ্ছা এখন চল চল, নবাব আসবার আগেই আমাদের মহারাজকে রং দিতে হবে, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। কেলেঙ্কারি? কিন্তু কেন? আরে চল না, গেলেই সব বুঝতে পারবি। চল চল চল। কিন্তু মহারাজ, আপনি যে বললেন এবছর রং খেলা যাবে না রাজবাড়িতে, কোনো সাধু বাবা নাকি বারণ করেছেন? ওই তো গোপাল চলে এসেছে। কি গোপাল, এত রং দিয়ে কি করবে? আপনাকে মাখাবো মহারাজ। হ্যাঁ? কি গোপাল, এটা তুমি কি করলে বলো তো? কেন, রং মাখালাম কি মন্ত্রী মশাই, আপনিও মাখবেন নাকি? ওরে বাবা রে, আমি নেই। আচ্ছা আচ্ছা, রং তো দিলে সে না হয় মানলাম, কিন্তু নবাবের থেকে অর্থ আদায় করতে পারবে তো গোপাল? আপনি শুধু দেখুন না আমি কি করি। কোথায় গেল কৃষ্ণচন্দ্র? আরে ওই তো নবাব চলে এসেছেন, আসুন জাহাপনা আসুন আসুন। কৃষ্ণচন্দ্র দেখছি চালাকি করে আগে থেকেই রং মেখে বসে আছে, যাতে আমি রং না দিতে পারি। কিন্তু আমি তো রং দেবই। গোপালের সাথে যে আমি বাজি ধরেছি। ওই দেখি কৃষ্ণচন্দ্র, তোমাকে একটু রং লাগাই। হ্যাঁ, কিন্তু মানে এই নীল রং। না 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 না, কোনো কথা শুনবো না আমি। রং খেলা হবে আর রং লাগাবো না তা তো হবে না। রং আমি লাগাবোই। ওই উজির, আরে বালতিটা দাও দেখি। এই নিন জাহাপানা। কি, আমি তো নীল রং দিলাম, তাহলে সবুজ হয়ে গেল কি করে? হুম, সেটা তো হবারই ছিল, কারণ আমি ওই জন্যই তো আগে থেকে মহারাজের গায়ে হলুদ রং ঢেলে দিয়েছিলাম, আর ওই হলুদ রঙের মধ্যে নীল রং পড়তেই ওটা সবুজ হয়ে যায়। সেটা আপনিই জানেন জাহাপনা, কিন্তু আপনার কথা মতো আপনি মহারাজকে নীল রং মাখাতে পারেননি, কিন্তু তাই বাজি হেরে গেলেন। সেটাই তো দেখছি। কি আর করা যাবে উজির? বলুন জাহাপানা। গোপালকে পুরো 500 মোহরের থলিটাই দিয়ে দাও। কিন্তু জাহাপানা। কোনো কথা নয়, বাজি যখন হেরেছি তখন মোহর তো দিতেই হবে। আগে জাহাপানা। ধন্যবাদ জাহাপনা। আরে হেরে গিয়ে নবাবের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। গোপালের কিছু বুদ্ধি আছে মানতে হবে। জাহাপনা, আপনারা বসুন। গোপাল, তুমি ওনাদের বসার ব্যবস্থা করো, আমি এই পোশাকটা বদলে আসছি। আজ্ঞে মহারাজ। আরে দাও দাও, মন্ত্রী মশাইকে ভালো করে রং দাও। আরে আরে, ছাড়ো আমাকে, ছাড়ো। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। দুষ্টু। মহারাজ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। না না মন্ত্রী, আজকে আমি আর এর মধ্যে ঢুকতে যাব না। আরে রঙের দিন, মন ভরে রং খেলো। হ্যাঁ, কিন্তু সবাইকে যে দেখছি, গোপালকে তো দেখছি না। গোপাল কোথায় গেল? এই তো মহারাজ, আমি এখানে। এই যে গোপাল, কোথায় গিয়েছিলে? মহারাজ, সবাইকে সবার অর্থ বুঝিয়ে দিলাম। কি মহারাজ, খেলাটা কেমন খেললাম বলুন? উফ, তোমার বুদ্ধির জবাব নেই। হ্যাঁ, যার জীবনে গোপাল আছে তার জীবনে আনন্দের জন্য কোনো বাড়তি রঙের প্রয়োজন হবে না। সবই আপনাদের দয়ায় মহারাজ। মহারাজ, আমার একটা কথা ছিল। তোমার আবার কি কথা গোপাল? মহারাজ, সামনেই তো দোল উৎসব, মানে হাতে ওই 4 থেকে 5 দিন, বেশি সময়ও নেই। আয়োজন করতে হবে তো। এবার কিন্তু আমরা সকলে চাই বেশ জমিয়ে দোল উৎসব পালন করতে। কি বিজ্ঞানী, বলো মহারাজকে। হ্যাঁ মহারাজ, গোপাল ঠিকই বলেছে। আর রাজ্যের সকলেই চায় একসাথে দোল খেলতে। তারপর একটু ভালো মন্দ খেতে। আপনার কোনো চিন্তা নেই মহারাজ, আপনি শুধু বলে দিন কি কি করতে হবে, বাকিটা আমরা সকলে সামলে নেব। হ্যাঁ, এই রে, দোল উৎসব মানে তো অনেক অর্থের ব্যাপার। তারপর নাকি গোটা রাজ্যের লোক। না 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 না, এত অর্থ খরচ করা যাবে না। ব্যাপারটা যে করে হোক চেপে যেতে হবে। গোপাল, এইবার তো আমি দোল খেলতে পারবো না।
কেন মহারাজ? আসলে কিছুদিন আগে এক সাধু বাবার সাথে আমার দেখা হয়েছিল। তো তিনি বলেছেন এইবার আমাদের রাজবাড়ির প্রাঙ্গণে নাকি দোল উৎসব করা যাবে না, তাতে নাকি রাজবাড়ির অমঙ্গল হবে। কি, দোল উৎসব খেললে রাজবাড়ির অমঙ্গল হবে? হ্যাঁ, ওই জন্যই তো এই বছর রাজবাড়ির প্রাঙ্গণে আমি দোল উৎসব বন্ধ রেখেছি। কি করবো বলো, সাধু বাবা যখন বলেছেন তখন তো আমাকে মানতেই হবে। রাজবাড়ির অমঙ্গলের প্রশ্ন উঠছে যেখানে, তোমরা তোমরা মন খারাপ করো না। তোমরা বাইরে সকলে মিলে দোল খেলো, আনন্দ করো। ওটা কথা হলো, রাজবাড়িতে এই বছর আর দোল খেলা হচ্ছে না। ঠিক আছে, আজকে সভা এখানে শেষ হলো। ব্যাপারটা কি হলো? সাধু বাবা দোল খেলতে বারণ করেছেন, কিন্তু দোল তো আনন্দের উৎসব, এতে তো কারো ক্ষতি হবার কথা না। গোপাল, গোপাল, ও গোপাল! কি হয়েছে, ডাকছো কেন? মহারানী এক্ষুনি তোমাকে তার কক্ষে যেতে বললেন। আমাকে? কিন্তু কেন গো? সেটা আমি কিভাবে বলবো, নিজে গিয়েই দেখো না। মহারাজও আছেন সেখানে, আর একজন ওই শ্যাকরাকেও তো দেখলাম অনেক গয়না নিয়ে এসেছেন। মহারানী বেশ রেগে আছেন। শ্যাকরা এসেছেন? কি জানি কি ব্যাপার হলো। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা। না না, আমি এই হারটাই চাই। আরে আমি কি আর হার নিতে না করেছি? মানে এর থেকে ছোট কিছু গয়না দিলে হয় না? না, হয় না। আমার বোনের মেয়ের বিয়ে, সেখানে আমি এর থেকে ছোট গয়না দেব কি করে? এর থেকে ছোট গয়না নিয়ে গেলে আমার মান বলে কিছু থাকবে মহারাজ? আরে মান বাঁচাতে গিয়ে তো আর এত অর্থ খোয়াতে পারবো না। রানীমা আমাকে ডেকেছেন? হই তো, গোপাল এসে গেছে। এসো গোপাল, এসো। রানীমা, কিছু হয়েছে? আরে গোপাল, দেখো না, আমার বোনের মেয়ের বিয়ে এই কিছুদিন পরই, তার জন্যই একটা নতুন হার গড়াতে দিয়েছিলাম শ্যাকরা মশাইকে। তো উনি সেটা তৈরি করে এনে দিয়েছেন। এখন মহারাজ বলছেন এটা ভেঙে ছোট হার গড়িয়ে দিতে। তুমি বলো তো, এর থেকে ছোট হার দিলে আমাদের সম্মান থাকবে? হ্যাঁ মহারাজ, রানীমা তো ঠিকই বলেছেন। এর থেকে ছোট হার দিলে আপনার কি সম্মান থাকবে মহারাজ? সবই তো বুঝলাম গোপাল, কিন্তু চারিদিকে এত খরচ। সেই জন্যেই তো এবছরের দোল উৎসবটাও বাতিল করলেন। এই রে, মহারানী তো গোপালের সামনে সব বলে দিল। তার মানে মহারাজ, আপনি যা যা বললেন সব মিথ্যে? শুধুমাত্র খরচের ভয়ে আপনি দোল উৎসব বন্ধ করলেন? মানে গোপাল, আসলে ব্যাপারটা হয়েছে কি, রাজকোষের অবস্থা খুব খারাপ। তাই এই বছর কোনো বাড়তি খরচ করতে চাইছি না রাজকোষ থেকে। কিন্তু মহারাজ, আমি যতদূর জানি এই বছর রাজকোষের ভান্ডার ভরে খাজনা এসেছে, তাহলে তো অর্থের অসুবিধে হবার কথা নয়। আসলে বুঝেছি, আপনি আসলে নিজের ট্যাগ থেকে অর্থ খসাতে চান না। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। তুমি সব কিছু কত সুন্দর ভাবে বুঝে যাও। ঠিক আছে মহারাজ, অর্থের ব্যবস্থা আমি করব। তুমি কিন্তু তুমি অর্থ পাবে কোথায় গোপাল? মহারাজ, এই গোপাল তাপ্তি মারা ফতুয়া পরে সারা জীবন থাকতে পারবে, কিন্তু নিজের ট্যাগ থেকে একটি বাড়তি অর্থ খরচা করবে না। আমি নবাবের থেকে আপনার দোল উৎসবের সমস্ত খরচের অর্থ নিয়ে আসবো। নবাবের থেকে? কিন্তু কিভাবে? আগে রানীমা যা বলছেন তাই কিনে দিন, তারপর সব বলছি। আরে দেবো, তুমি বলো না। মুখে কিছুই বলবো না, নিজের চোখেই দেখে নেবেন মহারাজ। হ্যাঁ, আমার একদিনের ছুটি চাই। ছুটি? হ্যাঁ মহারাজ, আমাকে একবার মুর্শিদাবাদ যেতে হবে। মুর্শিদাবাদ? কিন্তু কেন? নবাবকে দোল উৎসবের জন্য নেমন্তন্ন করতে। কই গো গিন্নি, আজ কি মুড়ি বাতাসা পাবো নাকি? দিচ্ছি গো বাবা, দিচ্ছি। আমার কি 10খানা হাত? এই নাও তোমার মুড়ি বাতাসা। দাও।
বলছি কাল কখন যাবে? কাল ভোর নাগাদ বেরিয়ে পড়বো, বুঝলে? তুমি পারবে? নবাব যা মানুষ। গিন্নি, পারবো বলেই তো যাচ্ছি। কি জানি বাবা, তোমার মাথায় যে কি চলে কার বোঝার সাধ্যি। হ্যাঁ, তুমি অত কিছু না ভেবে যাও, গিয়ে রাতের রান্নাটা তাড়াতাড়ি বসাও দেখি, কাল ভোরে আবার যেতে হবে। যাও যাও যাও। যাই। ওই গো, কোথায় গেলে? যাই। আগো বের হচ্ছ? হ্যাঁ, আমি আসি, বুঝলে? ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। আচ্ছা গো, এই সাবধানে যেও। দুর্গা দুর্গা দুর্গা। বাবা, এত আঙ্গুর? আসলে আসলে জাহাপানা, সকালে একটু বাজারে গিয়েছিলাম, দেখলাম বড় বড় আঙুর, তাই আপনার জন্য নিয়ে এলাম। নিন না, নিন, খেয়ে দেখুন। দেখি তো। জি, এটা আঙ্গুর ফল নাকি বিষ ফল? কেন 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 জাহাপানা, কি হলো? এত টক যে মুখে দেওয়া যায় না। কিন্তু আমি তো দেখে দেখে সুন্দর ফলগুলোই আনলাম আপনার জন্যে। সে তো উজির মশাই, মাকাল ফলও ওপর থেকে সুন্দর, তাই বলে কি আমরা মাকাল ফল খাই? যার ওপরটা সুন্দর তার ভিতরটা সুন্দর নাও হতে পারে, আর যার ভিতরটা সুন্দর তার তো ওপরটা সুন্দর নাও হতে পারে। পরখ করে দেখতে হয়। আরে গোপালজি, ইস্যু 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 ইস্যু। সেলাম জাহাপনা। ঠিক আছে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে মুর্শিদাবাদে তোমার উদয় হলো, কি ব্যাপার? কোনো খবর আছে নাকি? খবর আছে বই কি। কি খবর? জাহাপনা, সামনেই দোল উৎসব। আমাদের কৃষ্ণনগর রাজবাড়িতে বিশাল করে দোল উৎসব পালন হবে। মহারাজ কৃষ্ণচন্দ্রের পক্ষ থেকে আপনার আর উজির মশাইয়ের আমন্ত্রণ রইল। বাবা বাবা বাবা, তাহলে তো যেতেই হয়। কি বলো উজির? কৃষ্ণচন্দ্রকে খুব করে রং মাখাতে হবে। কি বলো উজির? একদম জাহাপানা। না জাহাপনা, সেটা তো পারবেন না। পারবো না? কিন্তু কেন? আসলে মহারাজ কৃষ্ণচন্দ্রের নীল রঙে চুলকুনি। নীল রং মাখলেই নাকি তার সারা শরীর বিচুটি পাতা দেবার মতো চুলকোতে থাকে। তাই মহারাজ কৃষ্ণচন্দ্র বলেছেন যে তিনি নাকি কারোর থেকে নীল রং নেবেন না। অবশ্য কারই বা ক্ষমতা আছে বলুন মহারাজকে নীল রং দেবার? আমার ক্ষমতা আছে। আমি দেবো কৃষ্ণচন্দ্রকে নীল রং, তারপরে দেখবো কৃষ্ণচন্দ্র কেমন চুলকোতে পারে। ক্ষমা করবেন জাহাপনা, আমার মনে হয় না আপনি এই কাজ করতে পারবেন। কি, তুমি আমাকে দর্প দেখাচ্ছ? এত দুঃসাহস আমার নেই জাহাপনা, আমার যা মনে হয়েছে তাই বলেছি। ঠিক আছে, আমিও তোমাকে দেখিয়ে দেবো আমি কৃষ্ণচন্দ্রকে নীল রং দিয়ে পুরো নীল ভূত করে দিতে পারি কিনা। আর জাহাপনা, আপনি যদি না পারেন? যদি না পারি তবে আমি তোমাকে 500 মোহর উপহার দেবো। হ্যাঁ, এইটাই তো চেয়েছিলাম। তাহলে আমি এইবার আসি জাহাপনা, দোল উৎসবে দেখা হচ্ছে। বিদায়। তাহলে গোপাল, তুমি বলছো তো যে দোল উৎসবে আমার কোনো খরচ হবে না? না মহারাজ, শুধু আমি যেমনটা বলবো তেমনটা করে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার আর কোনো অসুবিধে নেই। মানে এই দোল উৎসব করতে যাও যাও যাও, সব আয়োজন করো। তোমার উপর কিন্তু সব দায়িত্ব থাকলো গোপাল, একেবারে জমিয়ে আয়োজন করো। এসো গোপাল দাদা, এসো এসো। বলো কোন মাছ দেব, কাতলা নাকি পাবদা? না না, আজকে মাছ নেব না রে হারু। রাজবাড়িতে বিশাল করে দোল উৎসব হচ্ছে, ওই দিন রাজবাড়িতে 50 কেজি মাছ লাগবে। কিছু কমসম করে দিয়ে দিস, আর মাছ যেন সব টাটকা থাকে, এ আমি বলে দিলাম। কি যে বলো না গোপাল দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছ বাবদ যা অর্থ হবে তা ওই দিনই পেয়ে যাবি। আচ্ছা।
দোল উৎসবের দিন রাজবাড়িতে সব রকম সবজি মিলিয়ে মিশিয়ে পাঠিয়ে দিবি, অনেক লোক খাবে, সেই বুঝেই সবজি পাঠাবি। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব পাঠিয়ে দেবো, কেমন? এই যে মদন, সুগন্ধি গোবিন্দভোগ চাল আছে? আছে গো গোপাল দাদা, আছে। তাহলে ওই 15 কিলো মতো গোবিন্দভোগ চাল দোল উৎসবের দিন রাজবাড়িতে পাঠিয়ে দিবি। চাল বাবদ যা অর্থ হয় ওখানেই পেয়ে যাবি, বুঝলি? আচ্ছা গোপাল দাদা, আচ্ছা। যাই, এবার কিছু শুকনো গোটা হলুদ কিনে নিয়ে যাই। বলো বলো গোপাল দাদা, কি দেবো বলো। আমাকে 1 কিলো মতো ওই শুকনো গোটা হলুদ দিয়ে দেখি। আচ্ছা, দিচ্ছি। এই 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 নাও গোপাল দাদা। গিন্নি, ও গিন্নি, ওই গো, কোথায় গেলে? কি হয়েছে? বলি এই ভর দুপুরে চেঁচিয়ে চেঁচিয়ে পাড়া মাথায় করছো কেন? জাতাটা নিয়ে এসো তো। জাঁতা? ইয়ো বেলা, তুই জাঁতা দিয়ে কি করবে শুনি? আরে কিছু শুকনো গোটা হলুদ কিনে এনেছি, এগুলো জাঁতাতে গুঁড়ো করে তা দিয়ে রং বানাবো। দোল উৎসবের দিন মহারাজকে একেবারে হলুদ রঙে হলদে হলদে করে দেবো। কই জাঁতাটা দাও দেখি। তুমি রং বানাবে বানাও, আমাকে কিন্তু জ্বালাবে না। হ্যাঁ, আরে তুমি শুধু জাঁতাটা এনে দাও না, বাকি সব আমি করে নেবো। হ্যাঁ, এই নাও রাখলাম, আমি চললাম ঘরে। বাবা, খুব ঘুম পাচ্ছে গো। হ্যাঁ, যাও যাও যাও, গিন্নিকে দিয়েই পুরো হলুদটা গুঁড়ো করাবো। গিন্নি, ও গিন্নি, আবার কি হলো? একটু হলুদ গুলো ওই ওই জাঁতার মধ্যে একটু ঢেলে দাও না। মলো যা, হলুদ জাঁতার মধ্যে দিতে পারবে না, আর উনি আবার হলুদ গুঁড়ো করতে বসেছেন। এই দেখি সরো। এই নাও, এই নাও, এইবার জাঁতাটা ঘোরাও। ইয়ে মানে, ও, ওটাও পারবে না না? হ্যাঁ ওই মানে যদি একটু করে দিতে। জানি তো, বুঝতে পেরেছি, আমাকে এই হলুদ গুঁড়ো করতে হবে। হ্যাঁ, এই না হলে তুমি আমার গিন্নি, কিভাবে আমার মনের কথা বুঝে যাও গো। হ্যাঁ জানি তো, এই যে আমি একটু ঘুমোবো বলেছি না, ওটাও না সহ্য হচ্ছে না। দেখি সরো। কোথায় ভাবলাম দুপুরে ভাত খেয়ে একটু নিশ্চিন্তের ঘুম দেব, কিন্তু সেই কপাল করে এসেছি, এই সংসারের ঘানি টানতে টানতে আমার জীবনটাই কয়লা হয়ে গেল। আচ্ছা, চুপ করলাম, তুমি জাতাতে হলুদ গুঁড়ো করো, আমি যাই। হ্যাঁ, একটু জিরিয়ে নি। ওই 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 দেখো, চললেন উনি ঘুমোতে, আমাকে এত হলুদ গুঁড়ো করতে দিয়ে। এই 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 এই, শোনো শোনো বলছি, এই ঘুমিয়ে পড়লো, ওরা কপাল আমার, দূর চাই। গিন্নিকে ভালোই জব্দ করেছি। যাই, আমি বরং ভোলা ময়রার দোকান থেকে একটু মিষ্টি খেয়ে আসি, মনটা কেমন ওই মিষ্টি মিষ্টি করছে। একেবারে পা টিপে টিপে বের হতে হবে, যাতে গিন্নি টের না পায়। জয় বাবা, রক্ষা করো বাবা। ও বাবা, হলো, যাই ওনাকে বলি। এই নাও তোমার হলুদের গুঁড়ো। হ্যাঁ, কি মানুষটা গেল কোথায়? ঘরে তো নেই। বুঝেছি, আমাকে বোকা বানিয়ে চলে গেছে। ও মা গো, এ কোথায় আমায় বিয়ে
চিনুক আজকে বাড়িতে। আজকে ওনার একদিন কি আমার একদিন। যাক মহারাজ, অবশেষে আপনি দোল উৎসবটা করলেন। গোপাল এসে সব দায়িত্ব নিল, বলল আমাকে নাকি কোনো শক্তি পোহাতে হবে না, ওই নাকি সব সামলে দেবে। তাই আমিও আর মানা করতে পারলাম না। নিশ্চয়ই টেকোটা ভালো পয়সা হাতিয়েছে এখান থেকে। উফ, এই বাচ্চাগুলোকে বললাম তাড়াতাড়ি হলুদ গুঁড়োটা আমার বাড়ি থেকে নিয়ে রাজবাড়ির পেছনে আসতে, এখনো এলো না। না, হলুদ গুঁড়োটা আমি সাথে করে নিয়ে আসলেই ভালো হতো, কিন্তু আমি হাতে করে আনলে যে সবাই দেখে ফেলতো। তোর কত দেরি হয়ে যাচ্ছে, ওদিকে নবাবের আসারও সময় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই নবাবও চলে আসবেন। তাহলে কি আমি একবার বাড়ির পথেই এগিয়ে যাব? হ্যাঁ, তাই বরং করি। আরে ওই তো পুঁটি, ন্যাপলা, গুলটে, পুচকে সব চলে এসেছে। দাদু, আমরা চলে এসেছি। কিন্তু দাদু, তুমি কোথায় যাচ্ছ? আরে তোরা আসছিস না দেখে আমি একটু ওই এগিয়ে যাচ্ছিলাম আর কি। তা তোরা এত দেরি করলি কেন বলতো? আরে দাদু, দিদা যে হলুদের থলিটা কোথায় রেখেছিল কিছুতেই খুঁজে পাচ্ছিল না। তারপর অনেক খোঁজার পর দেখে রান্নাঘরে। জানি তো, যা পাবে তাই রান্নাঘরে নিয়ে যাবে। যাই হোক, এখন হলুদ গুঁড়োটা দে দেখি। হ্যাঁ দাদু, এই নাও। হ্যাঁ, এবার ন্যাপলা যা দেখি ওই বালতি ভরে সামনের পুকুর থেকে জল তুলে নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি দাদু। দে পুটি, বালতিটা দে। হ্যাঁ, এই নে। ওই তো দাদু, ন্যাপলা চলে এসেছে। এই যে দাদু, জল। হ্যাঁ, রেখে দে। দাদু, এইবার কি করবে? দেখ না কি করি। ও মা, কি সুন্দর হলুদ রং হয়ে গেল গো দাদু। তোমার মাথায় কি বুদ্ধি! দেখলি তো। কিন্তু এই হলুদ রং কাকে মাখাবে দাদু? মহারাজকে। মহারাজকে? মহারাজকে। আচ্ছা, এখন চল চল, নবাব আসবার আগেই আমাদের মহারাজকে রং দিতে হবে, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। কেলেঙ্কারি? কিন্তু কেন? আরে চল না, গেলেই সব বুঝতে পারবি। চল চল চল। কিন্তু মহারাজ, আপনি যে বললেন এবছর রং খেলা যাবে না রাজবাড়িতে, কোনো সাধু বাবা নাকি বারণ করেছেন? ওই তো গোপাল চলে এসেছে। কি গোপাল, এত রং দিয়ে কি করবে? আপনাকে মাখাবো মহারাজ। কি গোপাল, এটা তুমি কি করলে বলো তো? কেন, রং মাখালাম। কি মন্ত্রী মশাই, আপনিও মাখবেন নাকি? ওরে বাবা রে, আমি নেই। আচ্ছা আচ্ছা, রং তো দিলে সে না হয় মানলাম, কিন্তু নবাবের থেকে অর্থ আদায় করতে পারবে তো গোপাল? আপনি শুধু দেখুন না আমি কি করি। কোথায় গেল কৃষ্ণচন্দ্র? আরে ওই তো নবাব চলে এসেছেন। আসুন জাহাপনা, আসুন আসুন। কৃষ্ণচন্দ্র দেখছি চালাকি করে আগে থেকেই রং মেখে বসে আছে, যাতে আমি রং না দিতে পারি। কিন্তু আমি তো রং দেবই। গোপালের সাথে যে আমি বাজি ধরেছি। ওই দেখি কৃষ্ণচন্দ্র, তোমাকে একটু রং লাগাই। হ্যাঁ, কিন্তু মানে এই নীল রং। না 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 না, কোনো কথা শুনবো না আমি। রং খেলা হবে আর রং লাগাবো না তা তো হবে না। রং আমি লাগাবোই। ওই উজির, আরে বালতিটা দাও দেখি। এই নিন জাহাপানা। কি, আমি তো নীল রং দিলাম, তাহলে সবুজ হয়ে গেল কি করে? সেটা তো হবারই ছিল, কারণ আমি ওই জন্যই তো আগে থেকে মহারাজের গায়ে হলুদ রং ঢেলে দিয়েছিলাম, আর ওই হলুদ রঙের মধ্যে নীল রং পড়তেই ওটা সবুজ হয়ে যায়। সেটা আপনিই জানেন জাহাপনা, কিন্তু আপনার কথা মতো
আপনি মহারাজকে নীল রং মাখাতে পারেননি কিন্তু, তাই বাজি হেরে গেলেন। সেটাই তো দেখছি, কি আর করা যাবে উজির? বলুন জাহাপানা। গোপালকে পুরো 500 মোহরের থলিটাই দিয়ে দাও। কিন্তু জাহাপানা। কোনো কথা নয়, বাজি যখন হেরেছি তখন মোহর তো দিতেই হবে। আগে জাহাপানা। ধন্যবাদ জাহাপানা। আরে হেরে গিয়ে নবাবের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। গোপালের কিছু বুদ্ধি আছে মানতে হবে। জাহাপনা, আপনারা বসুন। গোপাল, তুমি ওনাদের বসার ব্যবস্থা করো, আমি এই পোশাকটা বদলে আসছি। আজ্ঞে মহারাজ। আরে দাও দাও, মন্ত্রী মশাইকে ভালো করে রং দাও। আরে আরে ছাড়ো আমাকে, ছাড়ো। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। দুষ্টু মহারাজ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। না না মন্ত্রী, আজকে আমি আর এর মধ্যে ঢুকতে যাব না। আরে রঙের দিন, মন ভরে রং খেলো। কিন্তু সবাইকে যে দেখছি, গোপালকে তো দেখছি না। গোপাল কোথায় গেল? এই তো মহারাজ, আমি এখানে। এই যে গোপাল, কোথায় গিয়েছিলে? মহারাজ, সবাইকে সবার অর্থ বুঝিয়ে দিলাম। কি মহারাজ, খেলাটা কেমন খেললাম বলুন? তোমার বুদ্ধির জবাব নেই। যার জীবনে গোপাল আছে, তার জীবনে আনন্দের জন্য কোনো বাড়তি রঙের প্রয়োজন হবে না। সবই আপনাদের দয়ায় মহারাজ। আমি তোমাদের সকলের কুশল প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তোমরা নিশ্চিত সকলেই ভালো থাকবে। এখানে আপনার কোনো অসুবিধে হচ্ছে না গুরুদেব? না কৃষ্ণচন্দ্র, আমার কোনো অসুবিধাই হয়নি। তবে এই রাজকীয়ভাবে থাকতেও আমি অভ্যস্ত নই। এই 7 দিন তোমার রাজ্য আমি বেশ ঘুরে দেখলাম, সবাই বেশ ভালোই আছে বলে মনে হয়। আজ্ঞে গুরুদেব। আমি আজকেই আবার হিমালয়ে ফিরে যাব বলে মনস্থির করেছি। সে কি গুরুদেব, আপনি তো মাত্র 7 দিন হলো এসেছেন, আর কিছুদিন না কাটিয়েই চলে যাবেন? যেতে তো আমাকে হবেই কৃষ্ণচন্দ্র, তবে মনের মধ্যে তোমরা সব সময় উজ্জ্বল ভাবে থাকবে। বেশ, আপনার যা ইচ্ছা। তবে যাবার আগে আমি তোমার সভাসদদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। নিশ্চয়ই গুরুদেব, এ তো আমাদের সভাসদের পরম সৌভাগ্য। আপনি বলুন বলুন। একে তোমরা বিদায়ী ভাষণ হিসেবেও ধরতে পারো, তবে আমার কথা তোমরা মনে রাখবে বলেই আশা রেখে কথাগুলো আমি বলছি। নিশ্চয় গুরুদেব, আপনার কথা শুনতে আমরা অত্যন্ত আগ্রহী। প্রথমে আমি যে কথাটা বলছি সেটা হলো, সভাসদ মানে তোমরা প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত। এটা অত্যন্ত আনন্দের কথা। যে যে কাজে পারদর্শী সে সেই কাজেই ব্যস্ত থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যে যে কাজের উপযোগী সেই কাজ বাদ দিয়ে অন্য কোনো বিষয়ে কতটা জ্ঞান আছে সেটা কিন্তু ভাবার বিষয়। নিশ্চয়ই গুরুদেব, নিশ্চয়ই। অত্যন্ত সামান্য জ্ঞান সবার প্রত্যেক বিষয়ের ওপর থাকাটা জরুরি, তা সে সামাজিক হোক, ধর্মীয় বা আর্থিক হোক। আমি চাই প্রত্যেকে গুরুদেবের উপদেশ মন দিয়ে শোনো। উনি তো চলেই যাবেন, কিন্তু এমন অমূল্য জ্ঞান তোমরা আর কারো কাছ থেকে পাবে না। আপনি বলুন বলুন গুরুদেব। মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? সুস্থ থাকা এবং ভালো থাকা। এখন এই মানুষের মধ্যে মহাপুরুষকে, যে নিজে কখনো রেগে যায় না, এইটাই হলো মহাপুরুষের বিশেষ গুণ। তার কথায় হয়তো অন্য লোকে রেগে যেতে পারে, কিন্তু সে কোনো অবস্থাতেই রাখবে না। এই মহাপুরুষের সংখ্যা সারা পৃথিবীতে খুবই অল্প। তাহলে আমাদের সবার জন্য আপনার বিশেষ উপদেশ কি গুরুদেব? এটাই আমার উপদেশ, তোমরা কোনো অবস্থাতেই যেন কেউ রেগে না যাও। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, ঠান্ডা মাথায় শান্তভাবে নিজের কাজ সমাধান করতে হবে। এটাই আমার আজকের বাণী। এখন আমি হিমালয়ে চলে যাচ্ছি। তোমরা সকলে ভালো থেকো।
গুরুদেবের বাণী আমি আজীবন মনে রাখবো মহারাজ। সে তো নিশ্চয়ই নিশ্চয়ই সবারই মনে রাখাটা দরকার। কোনো অবস্থাতেই রেগে যাওয়া চলবে না। তবে সবাই তো আর মহাপুরুষ হতে পারে না, তাই না? যেমন গুরুদেব বললেন গোটা বিশ্বে এমন মানুষ খুব কম আছে। কিন্তু আছে তো। গুরুদেব যখন এখানে এই কথা বললেন তখন আমি ধরে নিচ্ছি উনি আমাদের সভাসদদের মধ্যে সেরকম একটা সম্ভাবনা দেখেছেন। আমাদের রাজ্যের অন্য লোকও হতে পারে মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সম্ভাবনাও থাকছে। তবে সবার দ্বারা হবে না। যেমন আমাদের মন্ত্রী, সে তো কথায় কথায় রেগে যায় মহারাজ। না না, কোথায় আমি রেগে যাই? আমি মোটেই রেগে যাই না। আমি বলছি আপনি রেগে যান। না না, কখনোই না। আরে মন্ত্রী মশাই, আপনি অল্পেতে রেগে যান, বিশ্বাস করুন। একদম বাজে কথা বলবে না বলছি গোপাল। বলছি আমি রাগি না, তাও উল্টো পাল্টো বকে যাচ্ছ। এই তো রেগে গেলেন মন্ত্রী মশাই। না মানে এ রাগ তো হতেই পারে। বেশ বেশ, যাই হোক গোপাল, তুমি কি আমাকে এরকম একজন মহাপুরুষ খুঁজে এনে দিতে পারবে? তাকে যে আমার খুব দরকার। আমার নিজের রাজ্যের মধ্যেই এরকম মহাপুরুষ নিশ্চয়ই আছেন। নিশ্চয়ই মহারাজ, আমি এরকম মহাপুরুষেরই সন্ধান শুরু করব। মহারাজ, এই কাজ আমি নিমেষেই করতে পারি। মন্ত্রী, তুমি যদি চাও তুমিও এরকম লোককে খুঁজতে পারো। মহারাজ, আমার খুব বেশি সময় লাগবে না। মহারাজ, মনে হচ্ছে মন্ত্রী মশাই এই লোক খুঁজে দেবার ব্যাপারে একটি প্রতিযোগিতা করতে চাইছে আমার সাথে। আমার অবশ্য তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। তা বেশ বেশ বেশ, হোক তাহলে প্রতিযোগিতা। সুস্থ প্রতিযোগিতায় আমার কোনো আপত্তি নেই। তাহলে প্রতিযোগিতার তো একটা নিয়মাবলী হওয়া প্রয়োজন মহারাজ। পণ্ডিত, তুমি নিয়মটা করে দাও তো। প্রতিযোগিতা হোক 3 দিনের। বেশ বেশ। এর মধ্যে মন্ত্রী মশাই আর গোপাল যাকে যাকে এনে হাজির করবে তাদের মধ্যে আবার লড়িয়ে দেওয়া হবে। তখন যদি সেই দুজনের কেউ রেগে যায় তো সে বার। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো নিয়ম। আমার এটি মনোপুত হয়েছে। আশা করছি গোপাল আর মন্ত্রীর এতে কোনো আপত্তি নেই। না মহারাজ, আমার কোনো আপত্তি নেই। অসুবিধা নেই মহারাজ। বেশ বেশ বেশ, তবে প্রতিযোগিতা পুরস্কার বিনা হয় না। যেরকম মহাপুরুষকে নিয়ে আসতে পারে সে পাবে 100 মোহর। সাধু সাধু। আমার একজন রাজকর্মচারী তোমার সাথে থাকলে আপত্তি নেই তো গোপাল? না মহারাজ, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে। বেশ 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 বেশ। বুঝলে ভায়া, তোমার আজকের কাজ বড়ই করুণ। তুমি শুধু দেখবে লোকজনকে আমি রাগিয়ে দিচ্ছি আর লোকজন আমার উপর ক্ষেপে যাচ্ছে। তবে ক্ষেপে যদি আমাকে মারতে আসে তবে তুমি একটু সামলে নিও। হ্যাঁ, যদিও মনে হয় না অতটা কিছু হবে। তা কোন দিকে যাবেন কিছু ঠিক করেছেন? চলো ভায়া, ওই বাজারের দিকেই যাওয়া যাক। ওখানে একসাথে অনেক পেয়ে যাব, বুঝলে? তা ঠিক, চলুন তাহলে। ডিম দিয়েই শুরু করা যাক। বলুন কত ডিম নেবেন? এক ডিম আজকে সস্তায় আছে, 1 ডজন ডিম নিয়ে যান। বাহ বাহ। বলুন বলুন। বাহ বাহ। কি বাবা করছেন বলুন তো? ভালোই ডিম পেরেছো দেখছি। এ আবার কেমন কথা? ডিম কি মানুষে পারে নাকি? বলো তো, ডিম আগে না মুরগি আগে? আমি তোমাকে মুরগির জন্য দাম দেব না ডিমের জন্য? এই তো আচ্ছা পাগল, সকাল সকাল সময় নষ্ট করছেন কেন? ডিম না নিলে আসতে পারে। তা এই ডিমে কে তা দেয় শুনি? তুমি না তোমার গিন্নি? পালাও হে। তবে রে, তখন থেকে উল্টো পাল্টা বাজে কথা বললে মাথা খারাপ হচ্ছে। গেল গেল আমার ডিম, গেল, সর্বনাশ করে দিল। বহুদিন পর এইভাবে দৌড়লাম। চলো, ওই যে ঘিওয়ালাকে দেখতে পাচ্ছি, ওইখানে চল। ঘি চাই, ঘি, খাঁটি ঘি, সরেস ঘি। ঘি আছে দেখছি। একদম খাঁটি ঘি, সরেস ঘি, দারুণ সুগন্ধি। তা তোমার ঝাঁকা নামাও দেখি, কেমন সরেস।
খাঁটি ঘি দেখি। এই দেখুন, সব ঘি এক রকমের? সবই এক মানের ঘি, এক দাম। হুম, না তুমি ঠিক বলছো না গো। আমি ঠিক কথাই বলছি, সব এক মানের খাঁটি ঘি। কি করে বিশ্বাস করি বলো? কেন, ঘিয়ের রং দেখে বুঝতে পারছো না? সুগন্ধ কি পাচ্ছ না? আমি রঙও দেখছি আর গন্ধও পাচ্ছি। তাহলে আর কি, দেবে কিনা বলো? তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, তাহলেই আমি ভাববো যে তোমার এই ঘি আমি বাড়িতে ভাতের সাথে খেতে পারবো কিনা। একটা প্রশ্ন, আর ব্যাপার গো, এরকম কথা তো কোনোদিন শুনিনি, বলো। প্রশ্ন হলো, তোমার এই ঘি সোজা আঙ্গুলে ওঠে নাকি আঙ্গুল বাঁকাতে হয়? অত ভাগা বুড়ো, আমার সাথে ঠাট্টা হচ্ছে? টাক মাথায় গাঁটটা দিয়ে ঠিক করে দেবো। ভাগো ভাগো এখান থেকে। এই দেখো, তুমি তো অল্পতেই রেগে গেলে গো। চলো হে, অন্য কোথাও যাই। বলো গোপাল, এখন এইভাবে পথ আটকালে যে, যা বলার চট করে বলো। আমার আবার নিত্য পুজোর ব্যাপার আছে, বুঝোই তো। জানি জানি, ওই নিত্য পুজো করে ভালোই উপরি কামাই আছে আপনার, সব জানি। ছি 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 ছি, তুমি দক্ষিণাকে কামাই ভাবছো? হায় ভগবান! আপনি নিত্য পূজা জানেন? কি বলতে চাইছো গোপাল? আমি জানি না তো কি তুমি জানবে? ছোটবেলা থেকে বাবার হাত ধরে নিত্য পূজায় অংশগ্রহণ করতাম। ছাড়ো সেসব কথা। হ্যাঁ, ছোটবেলার কথা তো, তাই মনে হয় ভুলে গেছেন। আপনি ওই শ্যামাপদ আর তুলসীর বিয়েতে শ্রাদ্ধের মন্ত্র বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। ওই বিয়ের আসরে আপনার শ্রাদ্ধের মন্ত্র বলাতে বিয়েটাই ওদের এখন ভেঙে যাওয়ার উপক্রম। ঘরে নিত্য অশান্তি। অনেকক্ষণ ধরে বাজে কথা শুনে আসছি, কোথা থেকে দুটে সব দিন খারাপ করে দিল। নেহাত পুজো করতে যাচ্ছিলাম, না হলে মার দিতাম। আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন পুরোহিত মশাই। আরে, ওই দোকানি তো ধূপ বিক্রেতা, ওর কাছেই যাওয়া যাক, চলো। ছ্যা 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 ছ্যা, ইস কি বিশ্রী গন্ধ গো। এই দোকানের সামনে দিয়ে হাঁটার উপায় আছে? কেন, কিসের গন্ধ? এখানে ধূপের সুগন্ধ পাওয়া যায়। হ্যাঁ, সুগন্ধ না ছাই? তোমার ধূপকাঠিতে গোবর মেশানো হয়, আর সেই গোবর মেশানো গন্ধে প্রতিবেশীরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়, মরা অব্দি উঠে জেগে বসে। তবে রে, চিৎকার করে বাজে কথা বলে আমার ব্যবসা নষ্ট করা? দেখাচ্ছি দেখাচ্ছি এখনই। এই হলো কাণ্ড। বেশ বেশ, তোমার মুখে আমি সব শুনলাম, আর শুনে যা বুঝলাম তাতে আজকে গোপাল একাই ঘুরুক। মনে হচ্ছে ও আর সেরকম কাউকে খুঁজেই পাবে না। দেখা যাক দেখা যাক। মহারাজ, আমাকে তাহলে আজ্ঞা দিন। হ্যাঁ, তুমি এখন আসতে পারো। এমন কি আছে যে রাগ করবে না? হ্যাঁ, এরকম মানুষ কি আদৌ আছে নাকি? গিন্নি, আমি চললাম। বলি কই চললে? কোথায় আবার যাই, রাজসভায়। বটে, তা তুমি নাকি পথে পথে ঘুরে বেড়াচ্ছ, লোকজন তোমাকে তাড়া করছে, তুমি নাকি মার খেতে। বলি সব হচ্ছেটা কি? কে বলেছে? মানে কে দেখেছে? পুটির মা দেখেছে। দূর, কি দেখতে, কি দেখেছে? বটে বটে, বলি কিছু একটা হয়েছে, তুমি বলছো না? আমি আসলে বুঝলে একজনকে খুঁজে বেড়াচ্ছি। খুঁজে বেড়াচ্ছ? ও তুমি বুঝবে না গিন্নি, তুমি বুঝবে না। বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। আরো প্রশ্ন করতে থাকলে বিপদ ছিল। গো, ওগুলো কি তাল? হ্যাঁ, তালগুলো দেখে ঠিক তালি দিতে ইচ্ছে করছে না গো। কিরকম শুকনো গোমরা মুখে রয়েছে, অনেকটা ঠিক ওই তোমার মুখের মতোই, বুঝলে? তাল নয়, সব বেতাল। কি বলছেন কি? আচ্ছা, তোমার এই তাল কি ঢিপ করে পড়ে না পড়ে গিয়ে ঢিপ করে? না, আমার গুলতিটা টিপ করলে পরে, আর বেশি কথা বললে না তাল ছুঁড়ে মারবো। কেন যে রেগে যাও? কত ভালো করে কথা বললাম গো। ওহো, সে ছিল তালওয়ালা, আর এ হলো তিলওয়ালা। তাল কত করে ভাই? তাল কোথায় দেখছো কাকু? এ তো তিল। না, সে তো বুঝলাম, আমি তালই বলবো। কেন কাকু? কারণ তোরা সবসময় ওই তিলকে তাল বানাস। সামান্য দামের জিনিস মাগনায় দিবি, তা করবি না, বড় করে দাম হাঁকাবি।
মানে তিলকে তাল বানাস, তাই আমি তালই বলি। এসব বাজে বাবা অন্য কোথাও করো কাকু, আমার সময় নষ্ট করো না। যাও তো যাও, যাও এখান থেকে যাও। ও এইটুকু ছোকরা রাগ দেখো, মটমট করছে একেবারে। কি ব্যাপার গোপাল, তুমি এইখানে ঘুরে বেড়াচ্ছ যে? আরে রাজবাড়ি তো ওই দিকে, রাজসভা যাবে না? কি হবে গিয়ে, আপনার মতো বুজরুক যেখানে থাকে সেখানে কি আর উন্নতি হতে পারে? মানেটা কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো কি? আমি বুঝলো 100% সত্যি কথাই বটে। আচ্ছা, আপনার রাতে ঘুম হয়? মানেটা কি? না মানে আপনি সারাদিন যত পরিমাণে লোক ঠকান তাতে তো সারা রাত লজ্জায় আপনার ঘুম হবারই কথা নয়। এই দেখো ঠিক ধরেছি, তাই আপনার চোখ মুখ কিরকম ফোলা ফোলা লাগছে। দাঁড়াও দাঁড়াও, এত বড় কথা? আজ তোমার একদিন কি আমার একদিন? আমাকে আমাকে এত অপমান আমি সহ্য করব না। আরে দূর, মান অপমান বোধ আছে নাকি আপনার? খবরদার গোপাল, আমি 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 কিন্তু এর শেষ দেখে ছাড়বো। এখন মহারাজ, আমি এই দুদিনে একজনকেও খুঁজে পেলাম না যে না রেগে থাকতে পারে। এই যে রাজজ্যোতিষী, সেও রেগে গেল। এখন তুমি যেভাবে বলছো তাতে রেগে যাওয়া কি খুব স্বাভাবিক ব্যাপার নয়? বুঝেছি বুঝেছি। অর্থাৎ আমি এখনো সেই মহাপুরুষের দর্শন পাইনি মহারাজ। মন্ত্রীমশাই পেয়েছেন আশা করি? না মানে আমি দুদিন সেরকম কাউকে দেখিনি। ভেবেছিলাম তুমি একদিনেই কাউকে নিয়ে আসতে পারবে, কিন্তু তা তো হলো না। এখন আমাকেই আসরে নামতে হচ্ছে। মহারাজ, আমি আশা করি কালকে একজনের সন্ধান দিতে পারবো। বেশ বেশ, তুমি কাল জানিও সেই মহাপুরুষের কথা। আর তোমাদের প্রতিযোগিতার কালই কিন্তু শেষ দিন। নিশ্চয় মহারাজ। ভোলা, দরজা খোলো। কে এত রাতে? ভোলা, আমি মন্ত্রী, দরজা খোলো, কথা আছে। মন্ত্রী মশাই এত রাতে? সব কুশল তো? শোনো ভোলা, বিশেষ কারণে তোমার কাছে আসা। আচ্ছা, তোমাকে যা বলবো তা যদি ঠিক করে করতে পারো তাহলে তুমি আমার কাছ থেকে কিছু অর্থ সাহায্য পাবে, বুঝলে? কিন্তু কি করতে হবে? কাল তুমি সারাদিন কোথায় থাকবে? আমি ময়রা, আর কোথায় বা থাকবো? তুমি সারাদিন দোকানেই থাকবে। তোমার কাজ একটাই, তোমার সাথে কাল যা খুশি হোক তুমি কোনো অবস্থাতেই রেগে যাবে না। এ আবার কেমন ধারা কাজ মন্ত্রী মশাই? হ্যাঁ, এটাই কাজ, মনে থাকে যেন। রেগে যাওয়া চলবে না, সবার সাথে ভালোভাবে কথা বলবে। যে যাই বলুক তুমি রেগে যাবে না, ঠিক আছে? এ আর এমন কি কঠিন কাজ? বেশ বেশ, ওই কাল আমি কিছুতেই রাগ করবো না। হুম। তাহলে কি হলো গোপাল, আজ তো তৃতীয় দিন। মহারাজ, যার সাথে এদিক ওদিক কথা বলি না কেন সেই রেগে যাচ্ছে। কি করি বলুন তো মহারাজ। এই আসবার পথে এক ভীষণ চিমড়ে বুড়ো দেখি হর্তুকি বিক্রি করছে। তাকে বললাম, আপনি হর্তুকি বিক্রি করতে করতে নিজেই আস্ত হর্তুকি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে সেই বুড়ো লাঠি হাতে প্রায় তেড়ে আসে মহারাজ। গোপাল আর পারবে না মহারাজ, আমি খুঁজে পেয়েছি। গোপাল শান্ত, ভদ্র, ভোলাময়ের, সাত চরে রা নেই, কোনোদিন রেগে যায় না। এই হলেন মহাপুরুষ, আমি তাকে খুঁজে বার করেছি। তাই নাকি মন্ত্রী? এ তো চমৎকার। আমি মানি না মহারাজ। কি মানুন না? আমি এই ভোলা ময়রাকেও রাগিয়ে দিতে পারি মহারাজ। চেষ্টা করলেও পারবে না। বেশ, আমি এখনই যাচ্ছি। আমাকেও তাহলে গিয়ে দেখতে হয়, চলো। মহারাজ, রাজবেশে গেলে আপনাকে যদি ভোলা ময়রা চিনতে পারে তাহলে কিন্তু সে সতর্ক হয়ে যাবে। না না না, আমি ছদ্মবেশেই যাব।
কেমন আছো মহাপুরুষ ভোলা? মিষ্টি খাবেন তো? একটা কাজ করো, তুমি আমাকে 10টা রসগোল্লা দাও। এবার 10টা পান্তুয়া দাও। এবার তুমি একটা কাজ করো, 10টা সন্দেশ দাও। এবার এক কাজ করো, এই 3 রকম মিষ্টি তুমি একসাথে মেখে ফেলো। ও এবারে এই মাখা দিয়ে তুমি 30খানা মিষ্টি বানাও। বেশ, বাহ, আচ্ছা এবার এই 30টার মধ্যে তুমি আমাকে 10টা দাও, বাকি 20টা তুমি খেয়ে নাও। এবার তুমি বলো তুমি কত টাকার মিষ্টি খেলে, তার থেকে আমাকে যত টাকার মিষ্টি দিয়েছো সেটা বিয়োগ করলে কত টাকা দাঁড়াবে। দূর, কি ভেবেছো কি তুমি? যা খুশি তাই আমাকে দিয়ে করাবে। দেখেছেন তো মহারাজ, আমি ভোলাকেও রাগিয়ে দিতে পারলাম। সবাই রেগে যাচ্ছে, শুধু একজন একেবারেই রাগছে না, আর সে হলো আমাদের গোপাল। আমি লক্ষ্য করে দেখেছি যে গোপালের কোনো রাগ নেই, সে অন্যকে রাগাচ্ছে কিন্তু নিজে একেবারেই রাগছে না। তাই গোপালই হলো সেই মহাপুরুষ। না 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 না, আমার আর অন্য কোথাও খোঁজবার দরকার নেই, গোপালই পুরস্কার পাচ্ছে। সাধু সাধু। সে কি করে হয় মহারাজ? গোপালের রাগ নেই? আমি তো এক্ষুনি গোপালকে রাগিয়ে দিতে পারি। তাই নাকি? তোমার সাথে কথা বলা বৃথা। তুমি হচ্ছ টেকো গোপাল। মন্ত্রী মশাই, এ তো আমার পরম সৌভাগ্য, কষ্ট করে চুলের যত্ন নিতে হয় না। তোমার কত বড় ভুঁড়ি, আমার তাই দেখে হাসি পায়। সেও তো খুব ভালো কথা মন্ত্রী মশাই, আমার বাড়িতে আমার গিন্নি খাওয়ায়, আপনাকে খাওয়ায় না। আপনার তো পাটকাঠির মতো চেহারা, এত টাকা পয়সা রোজগার করছেন তবুও খাচ্ছেন না। আড়ালে তো সবাই আপনাকে ওই শুক্তো বলেই ডাকে। আমার তাই দেখে হাসি পায়। আমি খাবো আর ভালো থাকবো, আপনার মনে অনেক দুঃখ, সেই জন্য শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছেন মন্ত্রী মশাই। কি উল্টো পাল্টা বকছো? আমার মনে দুঃখ? আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি? এত বড় আস্পর্ধা তোমার? মন্ত্রী, এবার বুঝতে পারলে তো যে কোনো কিছুতেই তুমি গোপালকে আগাতে পারলে না, উল্টে তুমি নিজেই রেগে আগুন হয়ে গেলে। গোপাল, গোপাল, এদিকে এসো, এদিকে এসো। আজ্ঞে মহারাজ। এই যে তোমার পুরস্কার, 100 মোহর। আমি ধন্য হলাম মহারাজ। বলো, সবাই বলো, গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। কর্ম একদম নেই, হাত একেবারে ফাঁকা। আপনি যদি কিছু একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে বড় উপকার হয়। ভগবান, সবই তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন রাজবাড়িতে তেমন কোনো কাজকর্ম নেই। একটা কাজ করতে পারো, কিন্তু সেটা কি তুমি পারবে? পারবো পারবো মন্ত্রী মশাই, আমি সব পারবো। শোনো, আমার মাথায় একটা উপায় এসেছে। যদি তুমি সেই মতো কাজ করতে পারো তবে তোমারও লাভ, আমারও লাভ। মন্ত্রী মশাই, আপনি শুধু বলুন কি করতে হবে আমাকে, তারপর দেখুন কিভাবে চোখের নিমিষে সেই কাজটা আমি করি। কি গো, পারবে তো? হ্যাঁ পারবো, কিন্তু মন্ত্রী মশাই কেউ যদি আমাকে চিনে ফেলে? আরে পারবে পারবে। এই কৃষ্ণনগরের লোকের ঘটে এত বুদ্ধি নেই যে তোমাকে ধরবে। ওদের যা বোঝানো হবে তাই ওরা বিশ্বাস করে নেবে। যাও, আজ রাত থেকেই তাহলে কাজে লেগে পড়ো। এই ঠিক আছে ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে।
এই গোপাল তো দেখছি নাক ডাকছে, এই সুযোগ। না না, বেশি দেরি করা যাবে না। বলা যায় না এই টেকোটা আবার কখন জেগে যায়। কিন্তু এই টেকোটার বাড়ি থেকে কি নেওয়া যায়? কি নেওয়া যায়? হ্যাঁ, আরে ওই তো একটা চাতা। হ্যাঁ, ওই চাতাটাই বরং নিয়ে যায়। রাজপণ্ডিত তো জোরে নাক ডাকছে। ওই তো পণ্ডিতের শ্লোকের বই। এই সুযোগ, পণ্ডিতের শ্লোকের বইটা নিয়ে যাই। এটা ছাড়া তো রাজপণ্ডিত পুজোটাই করতে পারবে না। এই তো ভোলা ময়রার মিষ্টির দোকান। এখান থেকে মিষ্টি করার যে কড়াইটা আছে ওটা চুরি করতে হবে। কিন্তু সামনে দিয়ে দোকানে ঢোকা যাবে না। না 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 না, হ্যাঁ, পেছন দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, এই তো মিষ্টি করার কড়াই। যাই তাড়াতাড়ি এটা নিয়ে কেটে পড়ি। কই গো, আমার কোদালটা দাও দেখি, মাঠে যেতে হবে। আরে কত দেরি হয়ে গেল। এ কি, কোদালটা নিয়ে কোথায় গেল? কি গো, আরে কোদালটা দাও। হ্যাঁ গো, কোদালটা যে ঘরে নেই। নেই মানে? নেই তো গেল কোথায়? তুমি ঠিক করে দেখেছো তো? হ্যাঁ দেখেছি, কোথাও নেই। কাল বিকেলেই তো মাঠ থেকে ফিরে এসে ঘরে কোদালটা রাখলাম, এক রাতে উধাও হয়ে গেল। বাবা, আমার না মনে হয় কেউ এসে কোদালটা চুরি করে নিয়ে গিয়েছে। আমারও তাই মনে হচ্ছে রে পুটি, কিন্তু এইবার আমি কি করি বলতো? কোদাল ছাড়া কাজে যাব কিভাবে? হ্যাঁ গো, নতুন করে কোদাল কিনা তো অনেক টাকার ব্যাপার। কি করবে? ঘরে বসেই থাকতে হবে। কোদাল ছাড়া চাষাবাদ করবই বা কিভাবে? কিন্তু চুরিটা করলো কে? হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! এখন আমি কি করব? আচ্ছা, এবার একটু চুপ করো না। এমন করছো যেন আমাকে কেউ চুরি করে নিয়ে গিয়েছে। হ্যাঁ, আমাকে চুরি করে নিয়ে গেলে তো মনে হয় এত কাঁদবে না। কাঁদতাম না তো, আমার অমন সাধের জাঁতা। হায় ভগবান, এ তুমি কি করলে? আমার বাবা কত সাধ করে আমায় জাঁতা খানা দিয়েছিল, সেটাও রাখতে পারলাম না। হ্যাঁ গো, তোমার এত ঘুম যে ঠাউর পেলে না? খালি বসের মতো শুধু ঘুমোয় আর নখ ডাকে। আরে তুমিও তো টের পাওনি তার বেলা। শোনো, সারাদিন এই সংসারে আমি অনেক কাজ করি, তারপর যখন ঘুমোই তখন ঘুমটা তো একটু গভীর হবে। তুমি সারাদিন কোন রাজকার্যটা করো শুনি? হ্যাঁ, আমি তো কিছুই করি না, সংসারটা এমনি এমনি চলে। এত যে খাচ্ছ তার অর্থ কোথা দিয়ে আসে শুনি? তুমি এবার আমাকে খাওয়ার কোনটাও দিলে তো? আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, চলেই যাব। হ্যাঁ, যাও যাও, কত যাবে দেখা আছে। কিন্তু আসল ব্যাপারটা হলো চুরিটা করলো কে? লোকের পুস্তিকাটা যে কোথায় রাখলাম কিছুতেই খুঁজে পাচ্ছি না। কাল রাতে যখন ঘুমিয়েছিলাম তখন তো আমার পাশেই ছিল, তাহলে গেল কোথায়? না, কোথাও তো নেই। তাহলে কেউ কি এসে আমার এই শ্লোক পুস্তিকা চুরি করে নিল? তাহলে আমি পুজো করতে যাব কিভাবে? এই পুস্তিকা ছাড়া তো আমি পুজো করতেই পারবো না। কোনো শ্লোকই তো মুখস্থ নেই, সবকিছুই তো দেখে দেখে বলি। তাহলে এখন কি হবে? মহারাজ জানলে তো আমাকে শুলে চড়াবেন। না না না, যে করেই হোক আমার শ্লোক পুস্তিকা খুঁজে বের করতেই হবে।
মহারাজ আপনি এটা বিচার করুন, আমরা সাধারণ মানুষ, দিন আনি দিন খাই, তার মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস এইভাবে রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে। অর্থের অভাবে আমরা সেই জিনিসগুলো কিনতে পাচ্ছি না। মহারাজ মহারাজ আপনি কিছু করুন। হ্যাঁ, কৃষ্ণনগরে চুরি? হ্যাঁ মহারাজ, যার যা পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে। আমারও কিছু পুস্তিকা নিয়ে চলে গিয়েছে। তাই নাকি? তা আর কার কার কি চুরি হয়েছে? আমার জাতা চুরি হয়ে গেছে মহারাজ। আমার ওই মিষ্টি করার কড়াইটা চুরি হয়ে গেছে মহারাজ। আমার পেতলের কলসি চুরি হয়েছে মহারাজ। মহারাজ আমার বাড়ির জাতা চুরি হয়ে গিয়েছে। আপনার বৌমা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। এ তো বড় চিন্তার বিষয়। সেনাপতি, হুকুম করুন মহারাজ। এই তুমি কোটা গ্রামে সেপাই লাগিয়ে দাও। কোন চোর রাতের বেলায় এই কাজ করছে সেটা দেখো। মহারাজ আমি এই ঘটনা শোনার পরই সেপাই লাগিয়ে দিয়েছিলাম গোটা গ্রামে সেই চোরকে ধরার জন্য, কিন্তু কোথাও সেই চোরকে খুঁজে পাওয়া যায়নি মহারাজ। আচ্ছা মন্ত্রী, তোমার কাছে কোনো উপায় আছে? এই সুযোগ এখনই সাধু বাবার কথাটা পারতে হবে। হ্যাঁ মহারাজ, আমার মনে হয় বেদ বাবার কাছে গেলে এর একটা সমাধান খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, বেদ বাবা? তাই বেদ বাবাটা কে মন্ত্রী? খুব নামি বাবা, হিমালয় থেকে সিদ্ধি লাভ করে ফিরেছেন। আমাদের এই কৃষ্ণনগরের সীমানায় যে বড় বটগাছটা আছে না, সেখানে বসে তপস্যা করে, চোখ বন্ধ করে সত্যি মিথ্যে সব বলে দেয়। আমার মনে হয় উনি এই বিপদ থেকে আমাদের সকলকে উদ্ধার করতে পারবেন। কই, আমি তো হরদম ওই রাস্তায় যাতায়াত করি, কোনো বেদ বাবাকে তো দেখিনি। তুমি দেখতে পাওনি সেটা তোমার ভুল গোপাল। নিষ্ঠা মনে দেখলে ওনাকে দেখা যায়। মহারাজ আমি বলি কি, সবাই মিলে ওই বেদ বাবার কাছে একবার যাই, উনি নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় বলে দেবেন। বলছো? তাহলে সবাই মিলে যাওয়া যাক ওই বেদ বাবার কাছে, দেখি উনি কি বলেন। এই তো সেই বেদ বাবা। প্রণাম নেবেন বাবা। বল কি হয়েছে? বাবা, আমাদের এই কৃষ্ণনগরে খুব চোরের উৎপাত হয়েছে। চোর এসে এই সাধারণ মানুষগুলো সব দরকারি জিনিস নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কিছুতেই চোরে দেখা পাচ্ছি না। তাই আমরা সবাই আপনার শরণাপন্ন হয়েছি। আপনি কিছু যদি একটা ব্যবস্থা করেন। আমাদের মহারাজও আপনার কাছে এসেছেন। এই কৃষ্ণনগরের চুরি কোনো সাধারণ চুরি নয়, দোষ করেছে এই কৃষ্ণনগরে। এই দোষ কাটাতে হবে, যজ্ঞ করতে হবে, না হলে এক এক করে সব শেষ হয়ে যাবে। যজ্ঞ করতে হবে? হ্যাঁ, আজ অমাবস্যা, আজ রাতে আমি সারা রাত শ্মশানে যজ্ঞ করব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আয়োজন শুরু করুন। মহারাজ, আয়োজন করার জন্য তো অর্থ দরকার। উনি নির্ছাড়া মানুষ, আমাদেরকেই সব জোগাড় করে দিতে হবে মহারাজ। ঠিক আছে ঠিক আছে, যা অর্থ লাগে কোষাগার থেকে নিয়ে দিয়ে দাও, কিন্তু হ্যাঁ মানে সবাই যেন জিনিসগুলো ফেরত পায়। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বুঝে নেব। কি ব্যাপার, এই মন্ত্রী মশাই সব কিছুতে এত উৎসাহী হয়ে আছেন কেন? নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার তো আছেই। এই মন্ত্রীর ওপর নজর রাখতে হবে। এই ভগবান একেবারে জমিয়ে অভিনয় করছে। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তা বলে বোঝাতেই পারবো না। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আর আপনি তাহলে যজ্ঞের ব্যবস্থা করুন। আপনি চিন্তা করবেন না মহারাজ, এই বাবা যখন কথা দিয়েছেন তখন সকলের জিনিস ফিরিয়ে দেবেন। মন্ত্রী এত নিশ্চিত কিভাবে যে ওই সাধু সব ফিরিয়ে দেবে? না, গন্ডগোল তো নিশ্চয়ই কিছু আছে। চোখে চোখে রাখতে হবে মন্ত্রীকেও আর এই সাধুকেও। হ্যাঁ, মশা, শরীর থেকে মনে হয় অর্ধেক রক্ত পান করে নিল। সাধুটা তো এখনো শ্মশানে যায়নি। অনেক নাটক হলো, এবার আসল কাজে যেতে হবে।
আরে ওই তো সাধুটা হেঁটে হেঁটে যেন কোথায় যাচ্ছে। না, আমাকে ওর পিছু নিতে হবে। এই সাধু শ্মশানে না গিয়ে মন্ত্রীর বাড়িতে কেন ঢুকছে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। না, আমাকে সবটা দেখতে হবে। মন্ত্রীমশাই নিন, এইবার আমার ভাগটা বুঝিয়ে দিন দেখি। আরে এত কেন ব্যস্ত হচ্ছ? আগে একটা বড় সড়ো দাও মারি, তারপর ভাগ বুঝে নেবে। বড় সড়ো দাও মানে? শোনো, কাল রাতে মহারাজের আস্তাবল থেকে মহারাজের প্রিয় ঘোড়াটা চুরি করে এনে আমার বাড়িতে রেখে দেবে। তারপর সেই ঘোড়াটা ফিরে পাওয়ার জন্যে মহারাজ উতলা হয়ে তোমার কাছেই আসবেন। তুমি আবার যজ্ঞ করার নামে প্রচুর অর্থ চাইবে। তারপর অর্থ পেয়ে গেলেই সেদিন রাতেই আবার মহারাজের আস্তাবলে গিয়ে ঘোড়াটাকে রেখে চলে আসবো। ব্যাস, তারপর শুধু মোহর আর মোহর, মোহর আর মোহর। মন্ত্রীমশাই, আপনার বুদ্ধির কোনো তুলনা নেই। এমনি এমনি কি আর কৃষ্ণনগরের মন্ত্রী হয়েছি? যাক, সেসব কথা ছাড়ো। যেগুলো চুরি করে এনেছিলে আজকে রাতের মধ্যেই কিন্তু সবাইকে সবার বাড়িতে জিনিসগুলো ফেরত দিয়ে আসতে হবে, নাহলে কিন্তু কেউ তোমাকে সাধু বলে বিশ্বাস করবে না। হ্যাঁ, তাই করি। কোথায় রেখেছেন জিনিসগুলো? আমার ভাড়ার ঘরে রাখা আছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা, তবে এই ব্যাপার, হ্যাঁ, ওই মন্ত্রী ভগবানকে সাধু সাজিয়ে এইসব করছিল। হ্যাঁ, দাঁড়াও মন্ত্রী, তোমার খেলা আমি শেষ করছি। তোমার জালেই আমি তোমাকে ফাঁসাবো। আমার নাম গোপাল। ও মা গো, এই যে সত্যি সত্যি কোদালটা রাখা আছে দেখছি। ওই গো, কোথায় গেলে গো? দেখবে এসো। কি হয়েছে? আরে এই তো আমার কোদালটা। তার মানে ওই সাধু বাবা ঠিকই বলেছিলেন, এই কৃষ্ণনগরে সত্যিই দোষ লেগেছিল। যাক বাবা, সব দোষ কেটে গেছে। আমরা আমাদের কোদাল ফিরে পেয়েছি, আর কোনো চিন্তা নেই। বাবা, বাবার আশীর্বাদে সব দোষ কেটে গেছে। আমার জাঁতা আমি এবার ফিরে পেয়েছি, আর যেন কোনো বিপদ না হয়। আরে এই তো আমার পুস্তিকা। যাক বাবা, ওই সাধুর কথা ঠিকই হয়েছে। জয় বাবা বিদ বাবার জয়, জয় জয় বাবা বিদ বাবার জয়। সাধু বাবা তো বলেইছিলেন আজকে সকালেই নাকি ওই চুরি হয়ে যাওয়া মিষ্টি করার কড়াইটা ফিরে পাবো। যাই দেখি। আরে এই তো আমার কড়াই। সাধু বাবা তাহলে ঠিকই বলেছিলেন। জয় জয় সাধু বাবার জয়, জয় জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। মহারাজ, সমস্ত বিপদ কেটে গিয়েছে। যার যা যা চুরি হয়েছিল সবাই সবকিছু ফিরে পেয়েছে। বাবা বাবা বাবা, এ তো বড় খুশির খবর। সব বিপদ তাহলে কেটে গিয়েছে, আর সবাই সবার প্রয়োজনীয় জিনিস ফিরে পেয়েছে। সবই হয়েছে ওই বেদ বাবারই জন্য। তাহলে কৃষ্ণনগরে আর কোনো চুরি হবে না তো মন্ত্রী? এটা তো আমি বলতে পারবো না মহারাজ, তবে হ্যাঁ, চুরি হলে বেদ বাবা তো আছেই। উনি যজ্ঞ করে আবার সব ফিরিয়ে দেবেন। সত্যি মন্ত্রী, তুমি যদি ওনার খোঁজ না দিতে তাহলে কৃষ্ণনগরের দোষ তো আমি কাটাতেই পারতাম না। মহারাজ, আপনার পাশেই তো সব থেকে বড় দোষ দাঁড়িয়ে আছে।
আপনি সেটা বুঝতেও পারছেন না, কিন্তু আপনি না বুঝতে পারলেও আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে সেটা ধরিয়ে দেওয়া আমার কর্তব্য মহারাজ। না না মহারাজ, এসব বলে আমার লজ্জা দেবেন না। এটা তো আমার কর্তব্য। মন্ত্রী মশাই, আপনি যদি ডালে ডালে চলেন, আমিও চলি পাতায় পাতায়। আজ রাতেই আপনার এই সমস্ত কীর্তিকলাপ সবার সামনে তুলে ধরবো। তখন দেখবো আপনি লজ্জায় মুখটা কোথায় লোকান। হ্যাঁ হ্যাঁ গোপাল, বলো কি বলবি? মহারাজ, কৃষ্ণনগরে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে মহারাজ। তার মানে কি বলতে চাইছো কি গোপাল? কি বলছো কি গোপাল? তুমি প্রমাণ দিতে পারবে? পারবো মহারাজ, আজ রাতেই আপনাকে একেবারে হাতে নাতে প্রমাণ দেব। তৈরি থাকুন মহারাজ। এই নে তোর একটা, এই তোর একটা, এই তোর একটা। শোন, মন্ত্রী আর ভগবান যখন ঘোড়া চুরি করতে আসবে, ঠিক সেই সময় হ্যারিকেনের আলোটা বড় করে বেরিয়ে আসবে। মন্ত্রীকে একেবারে হাতে নাতে ধরতে হবে, বুঝলি? নে নে নে, ওই দিকটাতে চলে যা। ঠিক আছে দাদু। শোনো, আমি যখন ইশারা করব ঠিক তখনই যেন চলে এসো, কেমন? ঠিক আছে গোপাল, তুমি চিন্তা করো না, আমরা সব এখানেই আছি। এইবার আসল জিনিসের পালা। এই হলো একেবারে খাঁটি সর্ষের তেল। এই তেল এখানে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর অন্ধকারে মন্ত্রী আর ভগবান কিছু দেখতে না পেয়ে এই তেলে একেবারে ধপাস। ব্যাস, আমার কাজ শেষ। এইবারে আমাকে ঝটপট লুকিয়ে পড়তে হবে। ও দাদু, মন্ত্রী মশাই তো এখনো আসছেন না। আসবে আসবে, একটু অপেক্ষা কর। আরে, ওই তো পায়ের শব্দ, মনে হচ্ছে মন্ত্রী আসছে। একদম চুপটি করে থাক। এসো, আমার সাথে সাথে এসো। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, আজকে একেবারে হাতে নাতে ধরেছি। গোপাল, তুমি? মন্ত্রী মশাই, আপনি কি ভেবেছিলেন? ভগবানকে সাধু সাজিয়ে নিজের পকেট ভরবে না, আর কেউ ধরতে পারবে না। কি উল্টো পাল্টা বলছো তুমি গোপাল? দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করছো। মান অপমান বোধ তো আর আছে মন্ত্রী? তুমি এই কাজ করলে? মানে মহারাজ, মানে ভগবান, তোমাকে আমি শুলে চড়াবো। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। সব এই মন্ত্রী মশাইয়ের বুদ্ধি মহারাজ। আমাকে ক্ষমা করে দিন মহারাজ। এই সেবা, এই ভগবানকে নিয়ে যাও, ওর ব্যবস্থা আমি পরে করছি। চল, আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন না। মন্ত্রী, তুমি গ্রামের এই সাধারণ মানুষগুলোকে ঠকিয়েছ, তাদের বিশ্বাস ভেঙেছ। যতদিন না তুমি আমার কোষাগার থেকে যা অর্থ নিয়েছো তার 3 গুণ বেশি অর্থ আমার কোষাগারে ফেরত দিতে পারছো, ততদিন তুমিও কোনো বেতন পাবে না।
হ্যাঁ নয় মন্ত্রী মশাই, হ্যাঁ। গোপাল, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু বলবো তুমি যেভাবে কৃষ্ণনগরকে সমস্ত বিপদ থেকে আগলে রাখো, ঠিক সেভাবেই আগলে রেখো। সবই আপনার। সত্যি সত্যি গোপাল, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। ধন্যবাদ মহারাজ, আপনাদের আনন্দ দেওয়াই তো আমার কাজ। মহারাজ, আপনি তো সব সময় গোপালেরই প্রশংসা করেন, কই আমার তো করেন না। প্রশংসা পেতে গেলে বুদ্ধি লাগে মন্ত্রী, বুঝলে? বুদ্ধি লাগে। তোমার মতো হেড়ে মাথা নিয়ে প্রশংসা পাওয়া যায় না। না না, এ কি বলছেন মহারাজ? মন্ত্রী মশাইয়ের কি বুদ্ধি কম নাকি? ওনার অনেক বুদ্ধি, এত বুদ্ধি যে মাথায় রাখার জায়গা হচ্ছে না। তাই উনি আজকাল ওই বুদ্ধিটা ওই হাঁটুতেই রাখেন মহারাজ। ভালো বলেছ গোপাল, ভালো বলেছ। আর তোমার এই রসবোধের জন্যই তো তোমায় এত পছন্দ করি। এই না তোমার পুরস্কার। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। মন্ত্রী মশাই চিন্তা করবেন না, আমি একজন ভালো মালিশওয়ালাকে চিনি, তার কাছে আপনি আপনার হাঁটু নিয়ে যাবেন, সে হাঁটু মালিশ করে দেবে, ব্যাস আপনারও বুদ্ধি পালিশ হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, ও গিন্নি, কি হয়েছে? গাছগুলোতে কেমন কলা ধরেছে দেখো। সে তো ধরবেই, কত যত্ন করে বড় করা হয়েছে। চলো ঘরে চলো। বলি তোমার হাতে ওটা কি গো? এটা আমার বুদ্ধির পুরস্কার। বেশ বেশ, কিন্তু তুমি তো মাঝে মধ্যেই রাজা মশাইয়ের থেকে এত মোহর পাও, তাহলে কোথায় সব মোহর? দেখতে চাও নাকি গিন্নি? চাই তো, কিন্তু তুমি কি আর আমার কথা মানবে? তুমি আমার অর্ধাঙ্গিনী বলে কথা, সবকিছুতেই অর্ধেক ভাগ, তাই আমিও তোমার অর্ধেক কথাই মানি। ও, তোমার সাথে কথায় পারা যাবে না। তার থেকে তুমি যা দেখাবে বলছিলে দেখাও দেখি। দাঁড়াও তবে, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখো গিন্নি। এত মোহর একসাথে দেখে তো আমার চোখ ধাঁ দিয়ে যাচ্ছে। একবার ছুঁয়ে দেখো, হাতটাও কেমন কেঁপে 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 উঠবে। তাই তো, তাই তো। ওরে বাবা, তোমার এলেম আছে বলতে হবে। হ্যাঁ, তবে আমাকে যে কিপ্টে বলে বদনাম করতে, এই কিপ্টেমির ফল নিজের চোখে দেখছো তো? দেখছি তো, একদম চোখের সামনে জল জল করছে। এই শোনো না, কি গো? না না গিন্নি না, তোমার এই শোনো না ডাকটা আমার খুব ভালো করেই চেনা। নিশ্চয়ই তোমার কিছু চাই, তাই না? কি চাই শুনি? একটা সোনার হার। ওরে বাবা, সোনার হার? বলো কি গিন্নি, সেটা অনেক দাম। দাম তো কি হয়েছে? এই তো এত মোহর জমানো আছে তোমার, এত মোহর দিয়ে আর কি বা করবে বলো? জমি কিনবো, জমি, কয়েক বিঘা জমি, চাষের জমি, যেখান থেকে ভবিষ্যতে আমদানি হবে আর দুটো পয়সা আসবে, বুঝলে? তোমাকে সোনার গয়না কিনে দেবার জন্য কি আমি এসব জমিছি নাকি? মোলো যা, ভালোবেসে একটা আবদার করলাম, সেটাও রাখবে না? না, রাখবো না। বড় জোর আমি আজ তোমায় খাসির মাংস খাওয়াতে পারি, তার থেকে বেশি কিছু নয় গিন্নি। দরকার নেই তোমার, নিজে এনে রান্না করে খাবে। আমি করে দিতে পারবো না, আমি করে দিতে পারবো না। হ্যাঁ, শুধু মাংস কেন, আজ রান্নাই বন্ধ, খাওয়া বন্ধ। হ্যাঁ, রান্না বন্ধ বলে ভয় দেখাচ্ছ কাকে? রান্না না হলে আমার আরো দুটো পয়সা বাঁচবে, বুঝলে? আরো এক কাঠা বেশি জমি হবে। যত সব। গোপাল দাদা, এই জমিটার কথাই তোমাকে বলেছিলাম। তা ক বিঘা হবে? পুরো 10 বিঘা, একদম জলের দামে। জলের দামে? ওসব জল মেশানো তেল দেওয়া গল্প তুমি অন্য কাউকে দেবে, এই গোপাল ভাঁড়কে না। হ্যাঁ, না না না, গোপাল দাদা কি যে বলো। আমাকে ঠকানোর চেষ্টা করলে এমন মজা দেখাবো যে তোমার ওই সরু পায়ে ঠক ঠক করে কাঁপুনি ধরে যাবে। তোমাকে কি আর ঠকানো যায় গোপাল দাদা? তুমি হলে গিয়ে কিনা করে মহারাজের খাস লোক। মনে থাকে যেন।
এবার বলো অগ্রিম বাবদ কত নেবে আর কবে নেবে? অগ্রিম বাবদ ওই 200-র উপর মোহর দিলেই হবে। কাল সকালেই দিলে ভালো হয়। তাহলে কাগজে কলমের কাজ শুরু করে দেওয়া যায়, এই আর কি। ঠিক আছে, তাই হবে, কাল সকালেই পেয়ে যাবে। বাবা 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 বাবা, আমাকে গয়না কিনে দেবার বেলায় তো তোমার গায়ে জ্বর আসে। তাই এই মুদ্রাগুলো এই সময় বের করছো কেন শুনি? জমি রেখে এসেছে কি নেই, কাল সকালে অগ্রিম বাবদ 200 রুপোর মোহর দিতে হবে, সেটাই ব্যবস্থা করে রাখছি আর। ওই করো, শুধু ওই করো, আমার কথা তোমাকে আর ভাবতে হবে না। শুধু তোমার বা আমার নয় গিন্নি, আমি ভাবি আমাদের কথা। তুমি আর আমি তো একই অঙ্গের দুটো ভাগ মাত্র গিন্নি। রাখো তোমার মিষ্টি মিষ্টি কথা, গা জ্বলে যায়। সকাল সকাল চললে তাহলে? যেতে তো হবেই গিন্নি, জমি জমার ব্যাপার বলে কথা। তাই তো বলি, ডাকতে হলো না, অবাক কাণ্ড। অবাক হবার তো কিছু নেই গিন্নি। যেদিন রাজসভায় যাওয়ার থাকে সেদিন তো এই তো আগে দেখি না, সেদিন তো পড়ে পড়ে ঘুমো। ওটা ঘুমাই না, শক্তি সঞ্চয় করি। যাকে যাকে নি, বেরোলাম গো, হ্যাঁ চলি। কি হলো কি? সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন শুনি? জমির অগ্রিম পয়সা দিয়ে এলাম। ধার করেছো? শ্বশুর মশাই টুকি এই কে রে? এই মরেছে, একে এই সময় আসতে হলো? পয়সার গন্ধ শুকে ঠিক চলে এসেছে। আরে বাবা জীবন, তুমি তা হঠাৎ করে কেন এলে বাবা? কত চিড়ি দেখো, তোমাদের অনেকদিন দেখিনি তো তাই। বেশ করেছিস মা, বেশ করেছিস, তোদের দেখিনি অনেকদিন। দূর দূর, দেখার জন্য আমার এত দূর আসার কি আছে? হ্যাঁ ভালো করেছিস। এবারে চিত্রকরকে দিয়ে আমরা তোর মায়ের একটা ভালো ছবি আঁকিয়ে পাঠাবো, হ্যাঁ যখন ইচ্ছে হয় দেখিস। কেন আমরা আসি সেটাকে আপনি চান না? চাইবো না কেন, খুব চাই, কিন্তু বাবা জীবন তুমি এসে আর যেতে চাও না তো, ওখানেই যত ঝামেলা। যাবে কেন? আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র জামাই। হ্যাঁ, এই একটা জামাই যে 10টা লোকের খাবার খেয়ে আমার পয়সা কাট করে দেয়, সেটা কে বলবে? এই যাও তো, যাও, কতদিন পর মেয়ে জামাই এলো, ভালো করে বাজার করে আনো, যাও। ব্যাস শুরু হয়ে গেল, না এবারে নাটক শুরু করে দিতে হবে। ওরে বাবা রে, কি হলো বাবা? কি হয়েছে শ্বশুর মশাই? পেটের যন্ত্রণা। মনে হয় এক্ষুনি একবার প্রাতঃকর্মে যেতে হবে। কি এই তো ঘুম থেকে উঠে গিয়েছিলে, এর মধ্যেই আবার? হ্যাঁ মনে হয় পেট খারাপ করেছে, আসলে কাল খালি পেটে ছিলাম তো তাই। কি উল্টো পাল্টা খাবার খেয়ে পেট খারাপ হয় জানি, খালি পেটে থেকেও যে পেট খারাপ হয় সেটা তো জানতাম না। আর জানার চেষ্টাও করো না, সবকিছু যে জানতেই হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে? আমাকে এক্ষুনি যেতে হবে, নাহলে এখানেই। এই না 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 না, তুমি যাও, এক্ষুনি যাও। হ্যাঁ তাহলে বাবা জীবন আজকের বাজারটা একটু তুমি করে আনো, আমি চললাম। হ্যাঁ বাবা জীবন, এই দেখলে তো তোমার শ্বশুরের শরীরটা খারাপ, যাও বাজারটা করে নিয়ে এসো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এই শোনো না, এই তোমার কুমড়ো কত করে গো? 1 কেজির দাম 2 কড়ি। বাবা এত দাম! নিলে এই দামে নিতে হবে, না হলে অন্য কোথাও যাও। ঠিক আছে দাও, 500 দাও। দূর ভাবলাম শ্বশুর বাড়িতে কদিন শ্বশুরের টাকা ভালো মন্দ খাবো, তা না, আমার নিজের ক্যাক থেকে খসখস করে খরচা হয়ে যাচ্ছে, বাজার করতে হচ্ছে। দূর তবে এই পয়সা আমি সুদে আসলে তুলবো। শ্বশুর মশাই বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল।
কি শুধু কুমড়োর ঘ্যাঁট? তা বাজার থেকে একটু মাছ টাচা তো আনতে পারতে বাবা জীবন। আপনার না পেট খারাপ, তার উপর আবার আপনার মাছ খেতে ইচ্ছে হয় কি করে? ইচ্ছে বড় জটিল জিনিস কখন যে কার কি করতে ইচ্ছে হয় তা কি কেউ বলতে পারে? তাছাড়া পেট খারাপে কাঁচকলা দিয়ে মাছের ঝোল বড়ই উপাদেয়। কি আর করা যাবে বাবা, আপাতত এই কুমড়োর ঘ্যাঁটি খান। আচ্ছা দাঁড়াও বাবা জীবন, তোমার মজা আমি দেখাচ্ছি। তুমি বেশি দিন এখানে থাকলে আমার জমি কেনার স্বপ্ন একেবারে ঘুচে যাবে। তোমাকে এখান থেকে তাড়াতেই হবে। হ্যাঁ, এখানে থাকলে কি করে হবে বাবা? তোমার কাজকর্ম, বাড়িঘর কে দেখাশোনা করবে শুনি? এসব ব্যাপারে আমার পাকা কাজ, একদম পাকা কলার মতো পাকা। হ্যাঁ সে তো বুঝতেই পারছি। আমার ট্যাঙ্ক ফাঁকা করার বেশ পাকাপাকি পরিকল্পনা করে এসেছো। কিছু বলছেন না কি শ্বশুর মশাই? না না, আমি কি তোমায় কিছু বলতে পারি? তুমি না আমার একমাত্র জামাই। তোমার মতো জামাই পাওয়া কি কম দুর্ভাগ্য না, মানে সৌভাগ্যের। নাও নাও নাও, খেয়ে নাও খেয়ে নাও। শ্বশুর বাড়ি এসেছো বলে কথা, জামাই আদর না করলে কি হয়? নাও নাও নাও, খেয়ে নাও খেয়ে নাও। বাবা জীবন, তোমাকে এখানে বেশি দিন থাকতে দেওয়া মানে নিজের ক্ষতি করা। তোমাকে কি করে বিদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কি হলো? হয়েছে? কি হয়েছে বাবা? শরীর খারাপ করছে? আরে মা, হাতে পায়ে মাথায় প্রচন্ড ব্যথা। সে কি কথা? হ্যাঁ বাবা জীবন, বলছি যে আমার মাথাটা একটু টিপে দাও না। আমি? মানে আমি? হ্যাঁ তুমি ছাড়া আর কেই বা আছে বলো? আমার 10টা নয় 5টা নয়, তুমি একমাত্র জামাই, তাই তোমাকেই বলছি বাবা জীবন। হ্যাঁ গো, দাও না দাও না, বাবার মাথায় যন্ত্রণা করছে তো। ঠিক আছে, আচ্ছা মাথার ঠিক কোন জায়গাটা যন্ত্রণা করছে শ্বশুর মশাই? জায়গা জায়গা বুঝে কি আর যন্ত্রণা হয় বাবা জীবন? গোটা মাথাটাই কেমন ঝনঝন ঝনঝন করছে। ওরে বাবা, তুমি গোটা মাথাটাই একটু টিপে দাও না। ঠিক আছে শ্বশুর মশাই, আমি টিপছি। ভালো লাগছে শ্বশুর মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। তোমার হাত